কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে বিয়ে করার? আমার অফিসে সামান্য একটা পদে চাকরি করা ছেলে আমাকে বিয়ে করেছে। তোর তো আজকে শেষ দিন, তোর খবর আছে। দেখুন ম্যাম, আপনার বাবার সবার সামনে অপমানিত হচ্ছিল। পরে আপনার বাবা স্যার আমার কাছে এসে অনেক জোরাজোরি করতে লাগে যেন আপনাকে বিয়ে করি। আমি তার কথা ফেলতে পারিনি। হয়েছে, তোকে আর এখন মিথ্যা কথা বলতে হবে না। সব আমার বাবার সয় সম্পত্তির লোভে পড়েছে আমাকে বিয়ে করেছিস, তাই না? এইগুলো একদমই চিন্তা করিস না। দেখুন ম্যাম, ছোট থেকেই রাস্তাতে বড় হয়েছি। বড় হওয়ার পর পড়ালেখা করি, একটা চাকরি পেয়েছি আপনাদের অফিসে। সেই থেকে অনেক বছর কাজ করি। আপনার বাবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। আপনিও তো অল্প কিছুদিন হলো অফিসে কাজ করেন বস হিসেবে, কিন্তু এর আগে আপনার বাবা ছিল। স্যার ভালো করে জানে আমার সম্পর্কে। আর হ্যাঁ, আমরা গরিব, চাই না বড়লোক হতে। যেভাবে আছি সেভাবেই মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারলেই অনেক। হয়েছে, তোকে আর বড় বড় কথা বলতে হবে না, এখন সর এখান থেকে। কথাটা বলেই স্বাধীনকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়। তারপর নেহা তার বাবাকে জড়সড় গলায় ডাকতে লাগে। নেহার বাবা তার বন্ধুদেরকে নিয়ে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। মীর হঠাৎ এমন চিৎকার চেঁচামেচি শুনে নেহার রুমের দিকে অগ্রসর হয়। কি হয়েছে মা, এরকম ভাবে চিৎকার করছিস কেন? পুরো বাসাতে লোক ভর্তি, এরকম ভাবে চিৎকার করলে মানুষরা কি ভাববে বল? সে সকল কথা তুমি রাখো, আগে বলো তুমি আমাকে স্বাধীনের সঙ্গে বিয়ে দিয়েছো কেন? ছোট লোকের বাচ্চার সঙ্গে? মা, স্বাধীন ছেলেটা অনেক ভালো। ওকে আমি প্রায় 5 বছর হলো চিনি। ও আমার অফিসে কাজ করে অনেক ছোট থেকেই। তার পাশাপাশি লেখাপড়া করে। পরবর্তীতে আমি ওকে ভালো একটা পোস্টের জব দেই। যতটুকু জানি ছেলেটা অনেক ভালো, কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার কিংবা এত বছর হলো অফিসে কাজ করে কখনো কারোর সঙ্গে উঁচু গলাতেও কথা বলেনি। তাই আমি ভেবেছি তোর লাইফে এই হবে একমাত্র। নেহা তার বাবাকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে নেহা তার বাবাকে উদ্দেশ্য করে বলে, তার মানে এই যে তুমি একটা সামান্য কাজের ছেলে কি আমার সঙ্গে বিয়ে দিবে? এতে কি তোমার রুচিতে বাঁধলো না বাবা? এখন যদি আমার বান্ধবীরা জানতে পারে আমার স্বামী আমার অফিসের সামান্য একটা কর্মচারী, তাহলে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। তুমি কি এসব ভাবোনি একবারও? কিন্তু মা, যখন তোকে যার সঙ্গে বিয়ে দিতে চাইছিলাম ওনারা না বলে দেয়, তখন আমি অনেক চিন্তায় পড়ে যাই। তখন সামনে দেখি স্বাধীন সবার সঙ্গে হাসাহাসি করছে। আমি বুঝতে পারি এই হবে তোর লাইফ পার্টনার। তাই রাজি হয়ে যা, তুই একটু ম্যানেজ কর, অনেক ভালো, তোকে অনেক সুখে রাখবে। নেহা তার বাবার মুখের ওপর আর কোনো কথা না বলে গো গো করতে করতে তার রুমের দিকে আসে। খট করে দরজা আটকে দেয়। দেখে স্বাধীন খাটের উপর বসে থেকে ফোনে কি যেন করছে। স্বাধীনের কাছে এসে নেহা ওর কলার চেপে ধরে দেয়ালের সঙ্গে বলতে লাগে, তোকে আমি স্বামী হিসেবে মানি না ছোট লোকের বাচ্চা। আর তোর সাহস কি করে হয় আমার খাটে বসার? সরি। সেইভাবেই স্বাধীনকে দেয়ালের সঙ্গে চেপে ধরে রাখে প্রায় 5 মিনিট। নেহা স্বাধীনকে ছেড়ে দিতেই মাটিতে লুটিয়ে পড়ে আর কাঁদতে লাগে। আর যদি 1 মিনিট স্বাধীনকে দেয়ালের সঙ্গে চেপে রাখতো তাহলে নির্ঘাত মৃত্যুর কোলে ঢলে পড়তো। স্বাধীনের মৃত্যু হলে কি হতো বলতো? আপনজন ওর কেউ নেই খোঁজ নেওয়ার মতো। সরি ম্যাম, আমি আপনার খাতে বসায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ মাফ করে দিবেন। আর আমি এখনই আপনার রুম থেকে বের হয়ে যাচ্ছি। কথাটা বলেই স্বাধীন মেঝে থেকে উঠে দাঁড়ায়। রুমের বাইরে যেতে যাবে, ঠিক তখনই আবার স্বাধীনকে পেছন দিক থেকে ঝাপটে টান দেয় নেহা। নিজের তাল সামলাতে না পেরে নেহার গায়ের উপরে পড়ে যায় স্বাধীন। চোখ বন্ধ করে ফেলেও। অন্যদিকে নেহা হঠাৎ স্বাধীনকে তার গায়ের উপর পড়ে যাওয়ায় চোখ বন্ধ করে ফেলে। মিটমিট করে তাকিয়ে দেখে তার ঠোঁটের কাছ থেকে স্বাধীনের ঠোঁটের দূরত্ব কয়েক ইঞ্চি। স্বাধীনের ঠোঁট থরথর করে কাঁপছে, চোখ বন্ধ করে আছে, এক অন্য চোখতে পাড়ি জমাতে লাগে। নেহা স্বাধীন চোখ মেলাতে তাকাতেই দেখে নেহা তার দিকে নেশাকাতর দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর নেহার কাছ থেকে উঠে পড়ে। নেহা নিজেকে সামলে নিয়ে উঠে খাটে গিয়ে বসে পড়ে। স্বাধীন সেখানে দাঁড়িয়ে থাকে। স্বাধীনকে দাঁড়িয়ে থাকতে দেখে নেহা পুনরায় বলতে লাগে, বাবার কাছ থেকে বকা শুনিয়ে তোর মন ভরেনি, এখন আবার বাইরে যাবি? এতগুলো বকা দিয়ে গেল বাবা, তোর বাইরে যেতে হবে না, এখানেই থাক। ওই যে দেখছিস সোফা, ওখানে গিয়ে শুয়ে পড়। আর এই নে কাঁথা। আর হ্যাঁ,
আর একটা কথা, গিয়ে ঘুমিয়ে পড়বি। রুমের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এই দিকে নজর দিবি না। নজর যদি দিছিস, যদি এইসব কেউ জানতে পারে তাহলে তোর কিন্তু খবর আছে। কথাটা বলেই স্বাধীন নেহার দিকে কাঁধা এগিয়ে দিয়ে বলে। তারপর স্বাধীন গিয়ে সোফায় উল্টো পাশ হয়ে শুয়ে পড়ে, কিন্তু স্বাধীনের দুই চোখে কোনো ঘুম নেই। অন্যদিকে নেহা সোজা ওয়াশরুমে চলে যায়, শাড়ি গহনা খুলে একটা টি শার্ট আর প্যান্ট পরে নেয়। রুমে এসে তার ওয়ার্ড্রোবের মধ্য থেকে 2টা বোতল আর সঙ্গে কিছু প্যাকেট সাদা পাউডার বের করে তারপর তার টেবিলের উপরে বসে পড়ে। অন্যদিকে স্বাধীনের দুই চোখে কোনো ঘুম নেই। অন্য পাশ থেকে আরেক পাশ ফিরবে ঠিক তখনই তার মুখের উপর থেকে কাঁথা সরে যায়। সামনের দিকে মিটমিট করে তাকিয়ে দেখে নেহা টেবিলের ওপর বসে আছে, তার সামনে 2টা মদের বোতল, পাশেই 2টা সাদা পাউডারের প্যাকেট। স্বাধীন ভালোভাবেই বুঝতে পারে এটা মদ আর পাউডারগুলো ড্রাগস। নেহা এতটা বাঁচে এইসবই ভাবতে লাগে সে মনে মরে। ঠিক তখনই পেছন দিকে তাকায় নেহা। স্বাধীনকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রাগে এক পর্যায়ে পৌঁছে যায়। চেয়ার থেকে উঠে স্বাধীনের কাছে আসে, তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কুত্তার বাচ্চা, তোকে কি বললাম? তোর কানে যায়নি? বললাম না একটা বারো সামনের দিকে তাকাবি না। আর এই দিকে তুই তাকিয়ে থেকে সব দেখলেই, আচ্ছা দেখেছিস, ভালো করেছিস, কিন্তু এইসব যদি বাবা কিংবা অন্য কেউ জানতে পারে তাহলে তোর কিন্তু খবর আছে। নেহার কথা শুনে স্বাধীন আমতা আমতা করে নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগে, ম্যাম, আপনি এত বাজে এসব কি খাচ্ছেন? এগুলো তো ভালো না। এইসব খেলে মানুষ অনেক খারাপ হয়ে যায়। আমি তো ভেবেছিলাম আপনি একটু রাগী, কিন্তু এতটা খারাপ তা তো জানি না। এসব খেলে নিজের অনেক ক্ষতি হয়, তা জানেন না? জানি তো, সবই জানি, কিন্তু এইসব ছাড়া এখন আর রাতে ঘুম আসে না, ভালো লাগে না। লাইফটা কিন্তু এনজয় করতে চাই। বাঁচবই আর কয়দিন, উপভোগ করে মরবো। তারপরে ম্যাম এই ছাইপাশ খান আপনি? স্বাধীনের কথা শুনে নেহা যেন তার রাগ আর কন্ট্রোল করতে পারে না। স্বাধীনের কাছে এসে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দিয়ে স্বাধীনের কলার চেপে ধরে তার মুখের কাছে মুখে নিয়ে এসে বলতে লাগে, তোর কাছে কৈফিয়ত দিতে হবে? আর তোর কাছ থেকে এইসব কথা শুনে আমি বাদ দিয়ে দেব? আর একটা কথা, একদমই স্বামীর অধিকার খাটাবি না। তোর সঙ্গে বিয়ে হয়েছে, বাবা যতদিন বাঁচবে ততদিন আমার সঙ্গে থাকবে। তুই একদমই স্বামীর অধিকার নিয়ে আসবি না, আর আমার কাছ থেকে স্ত্রীর অধিকার চাইবি না। বাবা মরে গেলে তোকে ডিভোর্স দিয়ে দেব। ম্যাম, এসব কি বলছেন? আপনি নেশার ঘরে চলে গেছেন। যান আমার কাছ থেকে, সরেন আপনি। সরবই তো, বাট তুই দেখতে কিন্তু অনেক হট। কেউ দেখে বলতে পারবে না তুই রাস্তায় বড় হয়েছিস। মনে হচ্ছে কোনো রিচ কিড ফ্যামিলির ছেলে তুই। কথাটা বলেই স্বাধীন নেহাকে ছেড়ে দেয়। স্বাধীন তার মুখের উপর কাঁথা জড়িয়ে নেয়। নেহা তার টেবিলে পুনরায় গিয়ে ড্রিঙ্কস করতে লাগে আর ইয়াবা নিতে থাকে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। স্বাধীন কাঁথার নিচে ঘেমে একাকার হয়ে যাচ্ছে। নেহা কি করছে তার জানার অনেক ইচ্ছা, কিন্তু কাঁথার বাহিরে তাকালে তো আবার নেহা আসবে, অনেক কথা শোনাবে, গায়েও হাত তুলতে পারে। অন্যদিকে নেহা অনেকক্ষণ ধরে এক এক করে 2টা বোতল শেষ করে ফেলে। একটা বোতল বাকি ছিল। ঠিক তখনই পেছন দিকে তাকায়। অন্যদিকে স্বাধীন হঠাৎ কাঁথার ভেতর থেকে মুখ সরিয়ে বাইরের দিকে তাকায়। ঠিক তখনই নেহাও তার দিকে তাকায়। নেহা রেগে যায়, একটা গ্লাসে কিছু মদ ঢেলে স্বাধীনের কাছে আসে, তারপর ওর কাছে এসে বলতে লাগে, কুত্তার বাচ্চা, তোকে না বললাম তুই আমার দিকে আর তাকাবি না? তুই আবারও তাকিয়ে আছিস? তুই খাইবি নাকি? অবশ্য একা একা খাইতে এনজয় কম হয়, বন্ধুদের সঙ্গে পার্টিতে গিয়ে খেলে অনেক এনজয় হয়। বাসায় বসে একা একা খাচ্ছি, এনজয় হচ্ছে না। ভেবেছিলাম রাতভর স্বামীর সঙ্গে খাবো, তারপর রাতভর স্বামীর সঙ্গে এনজয় করব নেশার ঘরে, কিন্তু সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, তার বাস্তবে রূপ নিল না রে। শালার কুত্তার বাচ্চাটা আমাকে বিয়ে করতে অস্বীকার করলো। ও জেনে গিয়েছিল আমি অনেক খারাপ, নেশা করি। এইসব জেনে ওর বাবাকে বলে দিয়েছে। ওই ছেলেটা পিছে পিছে আমার খোঁজ নিয়েছে, কই যাই কি করি এইসব, কিন্তু আমি খেয়ালই করিনি। যদি জানতাম তাহলে কখনোই বন্ধুদের সঙ্গে বাড়ি গিয়ে এসব খেতাম না। তারপরও জেনেই তো সবকিছু ফিনিশ করে দিল। স্বাধীন অজান্তে মুখ ফুসকে বের হয়ে যায়। আপনার মতো একটা নেশাখোর মেয়েকে কে বিয়ে করবে? নিজের জীবন নষ্ট করবে। কুত্তার বাচ্চা, তো এত বড় সাহস আমাকে বাজে মেয়ে বলা, আমাকে নেশাখোর বলা, তাই না? ওয়েট।
কথাটা বলেই নেহার হাতে থাকা গ্লাসের ভেতরে থাকা ড্রিঙ্কস স্বাধীনের চোয়াল চেপে ধরে মুখের ভেতর পুরে দেয়। স্বাধীন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নেহার গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। তারপর স্বাধীনের বমি বমি অনুভব হয়, দৌড়ে ওয়াশরুমে চলে যায়। বমি করে ফ্রেশ হয়ে রুমের মধ্যে আসে, দেখে নেহা এখনও সেখানে দাঁড়িয়ে আছে। নেহার কাছে গিয়ে স্বাধীন বলতে লাগে, বাজে একটা মেয়ে, তোর সাহস কি করে হয় আমাকে মদ পান করানোর? তুই কি জানিস মদ পান করলে একটা লোকের 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়? 40 দিন সে নামাজ কালাম যাই পড়ুক না কেন, কোনো প্রকার তার সব তার খাতায় লেখা হবে না। তুই আমাকে জোর করে খাওয়াইলি, তাই না? অন্যদিকে স্বাধীনের থাপ্পড় খেয়ে নেহা এক অন্য জগতে পাড়ি জমায়। স্বাধীনের কথা শুনে ধ্যান ভাঙে। স্বাধীনের দিকে তাকিয়ে নেহা এক অন্য জগতে চলে যায়। স্বাধীন নেহাকে পাশ কাটিয়ে সোফায় গিয়ে শুতে যাবে, ঠিক তখনই ওর কলার চেপে ধরে খাটে নিয়ে যায়, স্বাধীনকে ফেলে দেয়। তারপর ওর শরীরের ওপর উঠে বসে। ম্যাম, এসব কি করছেন আপনি? প্লিজ ছাড়েন, আপনি নেশার ঘরে আছেন, প্লিজ ছেড়ে দেন। আমি নেশাখোর ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত নিজের আয়ত্তের বাইরে কখনো যাইনি। আমি একদম সুস্থ আছি, আর তোকে দেখে তো ঠিক থাকতে পারছি না। এত হট একটা ছেলে কিভাবে হয়? নেহা তার কথা শেষ না করতেই স্বাধীনের মুখের কাছে এসে মুখ লাগে, চুষতে লাগে। সেভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। নেহা তার মুখ তুলতেই স্বাধীন থুতু ফেলতে লাগে আর বলতে লাগে, এত কি বাজে একটা স্মেল, এইসব মানুষে খায়? এইসব তো গন্ধ শুকিয়ে আমার মরে যাওয়ার উপক্রম। এইগুলো মানুষ সেবন করে? যাই, সুস্থ মস্তিষ্কে সে কখনোই এসব খায় না। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি অসুস্থ, আমার মস্তিষ্কের সমস্যা আছে, তাই না? আচ্ছা ওয়েট, তোকে দেখাচ্ছি অসুস্থ মস্তিষ্কের মেয়ে কি কি করতে পারে তোর সঙ্গে। কথাটা বলেই নেহা তার শরীর থেকে টি শার্ট খুলে ফেলে। তার শরীরে আর কিছুই নেই, শুধু প্যান্টটা ছাড়া। স্বাধীন ওইদিকে একবার তাকিয়ে চোখ বড় বড় করে ফেলে, তারপর নিজের চোখ হাত দিয়ে বন্ধ করে ফেলে। নেহা দেখে মুচকি একটা হাসি দেয়। তারপর স্বাধীনের হাত দুই খাটের দুই দিকে চেপে ধরে। এরপর স্বাধীনের শরীরের সঙ্গে নেহা তার শরীর চেপে ধরে। স্বাধীন নিজেকে অনেক করে ছাড়ার চেষ্টা করে নেহার হাত থেকে, কিন্তু ছাড়াতে অক্ষম হয়। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। ধীরে ধীরে নেহা তার নেটওয়ার্কের বাইরে চলে যায়। স্বাধীনের ঘাড়ে কপালে নাফিতে অনবরত কিস করতে লাগে। স্বাধীন নিজেকে সামলাতে না পেরে নেহার সঙ্গে রেসপন্স করতে লাগে। ধীরে ধীরে দুইজন হারিয়ে যায় এক ভালোবাসার অচল গভীরে। দুইজনের আদর করা শেষ হলে দুজন ঘুমিয়ে পড়ে। সকালের দিকে রাতভর নেহাকে আদর করতে করতে স্বাধীনের শরীরটা অনেক ক্লান্ত, তাই ঘুম ভাঙে না। নেহার ঘুম ভেঙে যায়। অনেকটা সকালে ঘুম ভাঙতে নেহা আবিষ্কার করে স্বাধীনের বুকের উপরে। প্রথমে অনেকটা অবাক হয়, পরক্ষণেই তার অনেক রাগ হয়। তারপর নিজেকে ভালো করে খেয়াল করে দেখে পুরো শরীরে বিন্দু মাত্র কাপড় নেই। নেহা বুঝে যায় রাতে কি হয়েছে তার আর স্বাধীনের মধ্যে। নিজেকে চাদর দিয়ে আবৃত করে ফেলে নেহা। তারপর স্বাধীনকে তার পা দিয়ে লাথি দেয়। স্বাধীন খাট থেকে ফ্লোরে পড়ে যায়। ফ্লোরে পড়ে যাওয়াতে স্বাধীনের ঘুম ভেঙে যায়। আমতা আমতা করে সামনের দিকে তাকায়, দেখে নেহা দাঁড়িয়ে আছে বিছানার চাদর শরীরে আবৃত করে। স্বাধীনের পরক্ষণেই মনে পড়ে যায় কালকে রাতের কথা। নিজেকে নিজেই ধিক্কার দিতে লাগে। কি করেছে সে? একটা নেশাখোর মেয়ের সঙ্গে তালে তাল মিলিয়েছে। ঠিক তখনই নেহা এসে আবার তার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, কুত্তার বাচ্চা, তোর কি করে আমার সঙ্গে এসব করতে পারলি? তুই কি একটাবারও ভেবে দেখলি না আমি সকাল হলে, আমি যখন নেশার ঘোর কেটে যাবে তখন তোর কি অবস্থা করতে পারি? দেখুন ম্যাম, আমি কিছুই করিনি। যা করার সব আপনি করেছেন। আপনি তো আমাকে জোর করে এসব করেছেন। আমি একজন ছেলে মানুষ, নিজেকে সামলাতে না পেরে আপনার সঙ্গে রেসপন্স করেছি। কুত্তার বাচ্চা, তোকে আর বলতে হবে না। আমি ভালো করে জানি আমি নেশার ঘরে ছিলাম, তুই আর নিজেকে কন্ট্রোল করতে পারিসনি। ফিল্ম ফিগার দেখে নিজেকে আর সামলাতে পারিসনি। বাবা তোর অনেক সুনাম করলো, বললো তুই অনেক ভালো ছেলে, তুই কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাস না, কখনো তোর নামে খারাপ রিপোর্ট পায় না। তাহলে এই সব কি? সব লোক দেখানো, তাই না? স্বাধীন নিজেই বুঝতে পারে এখন নেহাকে যতই যাই বলুক সে কিছুই বিশ্বাস করবে না, অনবরত তাকে দোষারোপ দিয়েই যাবে। তাই আর কিছু বলে না। এতক্ষণ স্বাধীন নিচের দিকে তাকায়, দেখে তার শরীরেও বিন্দুমাত্র কাপড় নেই। তারপর নেহা সেখানে আর না দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে চলে যায়। স্বাধীন খাটে খুঁজতে লাগে এই পাশ ওই পাশ, তারপর পোশাক। হঠাৎ
তার হাত কিছু একটা সঙ্গে লাগে, সেদিকে তাকিয়ে দেখে রক্ত। স্বাধীন এইটুকু বুঝতে পারে নেহা যতই বড়লোক বাবার মেয়ে হোক না কেন, নেশা করুক না কেন, কখনোই কোনো ছেলের সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হয়নি। এটা দেখে স্বাধীনের মুখে নিজের অজান্তেই এক চিমট হাসির রেখা ফুটে ওঠে। তারপর পোশাক পরিধান করে নেয় স্বাধীন। অন্যদিকে নেহা ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে গোসল করে নেয়। শরীরের অনেকটা অংশ লাভ বাইটস বসে আছে, সেই সকল স্থানে সাবান দিয়ে ভালোভাবে ডলতে লাগে নেহা। নেহার গোসল করা শেষ হলে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে স্বাধীন সোফায় বসে আছে। স্বাধীনের কাছে এসে নেহার শরীরে থাকা লাভ বাইট দেখে বলতে লাগে, কুত্তার বাচ্চা দেখ, এগুলো কি করেছিস? এখন মানুষের সামনে যেতে হতো, ওনারা কি বলবে? নেহার কথা শুনে স্বাধীন তার শরীর থেকে টি শার্ট খুলে ফেলে। নেহা অন্যদিক ফিরে তাকায়, চেক করার জন্য স্বাধীনের দিকে তাকায়। দেখতে পায় হ্যান্ডসাম লুকিং, যে কোনো মেয়ে দেখে প্রেমে পড়ে যাবে। তারপর ফিটনেস। স্বাধীন নেহাকে উদ্দেশ্য করে বলে, ম্যাম এই দেখেন, আপনিও তো আমাকে কম লাভ বাইট দেননি, আমিও তো মানুষের সামনে যেতে শরম পাচ্ছি। স্বাধীনের কথা শুনে নেহা স্বাধীনের দিকে তাকায়। দেখতে পায় হ্যাঁ, শরীরের অনেকটা অংশ লাভ বাইট, ঘাড়ে বুকে। এদিকে বুঝে যায় সেও কম ছিল না। আসলে স্বাধীনের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ায় বেশি পরিমাণে ড্রাগস আর মদ নিয়েছিল, এই জন্যই আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল সে। সরি, আসলে নেশার ঘোরে কি করে ফেলেছি নিজেও জানি না। আমিও সরি ম্যাডাম, আসলে আমার উচিত হয়নি আপনাকে নেশা অবস্থায় এগুলো করার। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কথাটা বলেই স্বাধীন সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে চলে যায়। একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে বাইরে আসে, দেখে নেহার শাড়ি পরছে কিন্তু বারবার কুচি খুলে যাচ্ছে। স্বাধীন নিজের অজান্তেই নেহার কাছে যায়, ওর কুচিগুলি ধরে নেহা স্বাধীনের দিকে বড় বড় করে তাকায়, কিন্তু স্বাধীনের ওই দিকে কোনো খেয়াল নেই। তারপর নেহার শাড়ির কুচি সবগুলো একত্র করে ওর হাতে দিয়ে বলে, এইগুলো কোমরের মধ্যে গুজে নিন। আর এত বড় একটা মেয়ে হয়ে গেছেন, আজ পর্যন্ত শাড়ি পরা শিখে নিতে পারেননি। আসলে এর আগে কখনো শাড়ি পরিনি, প্রতিনিয়ত শার্ট প্যান্ট এগুলো পরেছিলাম। আম্মু এসে শাড়ি হাতে দিয়ে বলল যে এগুলো পরে নিতে, তাই পরলাম। কথাটা বলেই নেহা দরজা খুলে রুমের বাইরে চলে যায়। অন্যদিকে স্বাধীন রুমের মধ্যে বসে না থেকে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে লাগে পুরো বাড়িটা অনেক সুন্দর, কোনো রাজপ্রাসাদের থেকে কম নয়। বাংলাদেশের টপ কোম্পানির মালিক বলে বাড়িটা রাজপ্রাসাদের মতো হবে, এটাই তো ঠিক। এখনো বাড়ি ভর্তি অনেক মানুষ, কে জানতো বিয়ে হবে, শেষমেশ একটা সামান্য ছেলের সঙ্গে বিয়ে হবে। এবারের একমাত্র কন্যা নেহার। এইসবই ভাবছিল স্বাধীন ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে নিচের দিকে তাকিয়ে। ঠিক তখনই পেছন দিক থেকে কেউ একজন স্বাধীনের কাঁধে হাত রাখে। স্বাধীন পেছনের দিকে তাকিয়ে দেখে নেহার বাবা। নেহার বাবাকে দেখে স্বাধীন বলতে লাগে, আঙ্কেল আপনি? কি ব্যাপার আঙ্কেল বলছো কেন? আমি তো তোমার এখন শ্বশুর, তো নো আঙ্কেল, অনলি বাবা বলে ডেকো। অনেক খুশি হব আমি এতে। কথাটা শুনেই স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। ঠিক তখনই নেহার বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে পুনরায় বলতে লাগে, বাবা শোনো, একটা কথা তোমাকে বলি। আমার মেয়ে অনেক রাগী, তুমি তো দেখেছো, কিন্তু ওকে বাইরে থেকে দেখতে যেরকম রাগী, ঠিক ভেতর থেকে অনেক দয়ালু। জানি না কেন তোমাদের সবার সঙ্গে ওই রকম ব্যবহার করে, কিন্তু আসলে আমার মেয়ে অনেক ভালো। আর আমি এইটুকুই জানি যে আমার মেয়ে তোমার কাছে অনেক সুখে থাকবে। তুমি নেহার জন্য পারভেজ একটু আমার মেয়েকে ম্যানেজ করো। ওর কথা শুনে তুমি যেন রেগে যেও না। স্বাধীন শুধু নেহার বাবার কথাগুলো শুনেই চলেছে। একটু পর স্বাধীনকে উদ্দেশ্য করে নেহার বাবা বলতে লাগে, ও বাবা নিচে যাই, আমার সব আত্মীয়রা নিচে বসে আছে, সবাইকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কথাটা বলেই নেহার বাবা রুম থেকে বের হয়ে যায়। স্বাধীন নেহার বাবার পিছু পিছু রুমের বাহিরে চলে আসে। ড্রয়িং রুমে গিয়ে দেখে অনেক মধ্যবয়স্ক বয়স্ক লোকরা বসে আছে
নেহার বাবা একটা সোফায় গিয়ে বসে, পাশে স্বাধীনকে বসার জন্য ইশারা করতেই স্বাধীন নেহার বাবার পাশের সোফায় গিয়ে বসে পড়ে। তারপর নেহার বাবা সবাইকে স্বাধীনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে লাগে। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। স্বাধীন নেহার বাবা, নেহার চাচা, মামা, খালুদের সঙ্গে আড্ডা দিতে লাগে। অন্যদিকে নেহার রুম থেকে বের হয়ে শাড়ি পরা অবস্থায় সিঁড়ি দিয়ে নামতে সবাই অবাক হয়ে যায়, কারণ নেহাকে কেউই এর আগে শাড়ি পরে দেখেনি। এক অন্যরকম সুন্দর লাগছিল নেহাকে। সবাই যেন তার দিক থেকে চোখ সরাতে পারবে না। হাঁটতে হাঁটতে নেহা তার মায়ের কাছে চলে আসে। তার মার সঙ্গে টুকটাক কিছু কথা বলে বাসার বাইরে চলে যায় ফুলবাগানের দিকে। সেখানে আগে থেকেই নেহার চাচাতো বোনরা সবাই বসে আড্ডা দিচ্ছিল। নেহাকে দেখে নেহার চাচাতো বোন নেহার কাছে আসে। নেহার শরীরে থাকা লাভ বাইটগুলো দেখে সবাই হাসতে লাগে। নেহা তার বোনদের হাসির কারণ বুঝতে পারে। নিমিষেই তার শাড়ির আঁচল দিয়ে বৃথায় ঢাকার চেষ্টা করে। ঠিক তখনই নেহার চাচাতো বোন হাসতে হাসতে বলে, কি রে, রাতভর ভাইয়া বুঝি তোকে অনেক আদর করেছে, পুরো শরীরটাতে তো খুব লেগেছে। কি কি করে করে ছেড়েছে আমাদেরকে একটু বল, আমরা না হয় বাসর রাতে তোর মতো অ্যাপ্লাই খাট খাবো, যেন স্বামীর আদর বেশি খেতে পারি বাসর রাতে। নেহা তার বোনদের কথা শুনে অনেকটাই রেগে যায়। ওদের দিকে বড় বড় দৃষ্টি করে তাকাতেই সবাই চুপ হয়ে যায়। তারপর নেহা তার বোনদের সঙ্গে গিয়ে আড্ডা দিতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। দেখতে দেখতে সকাল ঘনিয়ে যেতে লাগে। সকলের ক্ষুধা লাগায় বড় টেবিলে চলে আসেন। সেখানে প্রায় 50 জনের উপরে বসে আসে খাবার সামনে নিয়ে। নেহার বাবার চেয়ারে এসে বসে তার পাশে স্বাধীনের পাশে নেহা। অন্যদিকে স্বাধীনের সামনের দিকে নেহার চাচাতো বোনরা সবাই স্বাধীনের দিকে তাকিয়ে হাসছে, কারণ স্বাধীনের ঘাড়ে লাভ ফাইট সবাই দেখছে আর তাদের দুজনের কাহিনী দেখে হাসছে, কিন্তু কেউই কিছু বুঝতে পারছে না। অন্যদিকে স্বাধীন সব বুঝে যায়, তার এখন লজ্জায় মাথা কাটার মতো উপক্রম। অন্যদিকে নেহা সব কিছু বুঝতে পারে। কোনো রকমভাবে খাওয়া দাওয়া শেষ করে দুজনেই রুমে আসে। দরজা লাগিয়ে দিয়ে নেহা খাটে গিয়ে বসে, স্বাধীন সোফায় গিয়ে বসে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। নেহা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কুত্তার বাচ্চা কি করেছিস সেগুলো? এখন তো মানুষের সামনে গিয়ে দাঁড়াতেও আমার গায়ে বাজবে। দরজা লাগছে, তুই রাতে পুরো শরীরটা যেভাবে কামড়ে কামড়ে খেয়েছিস, লাভ বাইটগুলো রয়েছে, এগুলো দেখে বাবা চাচুটা কি মনে করবে একবারও কি ভেবে দেখেছিস? ম্যাম, আপনি কম কিসে? আপনি তো আমাকে কম কিস করেননি। দেখেন আমার শরীরটাতে কি করেছেন। আপনার মতো তো আমারও উপক্রম। আমিও তো মানুষের সামনে ঠিক মতো বাড়াতে পারছি না। মাটির দিকে তাকিয়ে থেকে তাদের সঙ্গে কথা বলছি। হয়েছে, তোকে আর বলতে হবে না। কথাটা বলেই নেহা হেঁটে গিয়ে তার ফোন টিপতে লাগে। সারাদিন তাকে উদ্দেশ্য করে আর কোনো প্রশ্ন করে না, সোফায় গিয়ে বসে থাকে। এইভাবে পেরিয়ে যায় অনেক কয়টা দিন। ধীরে ধীরে নেহার বাড়ি থেকে সবাই যে যার বাড়িতে চলে যায়। এখন বাড়িটাতে আর বিয়ের আমেজ নেই। নেহা প্রত্যেক দিনই রাতে ড্রিঙ্কস করে ড্রাগস নেয়, কিন্তু ওই দিনের মতো নয়, অল্প করে নেয়। প্রতিনিয়ত তার নেশা, যাকে বলে স্বাধীন চাইলেও নিষেধ করতে পারে না, কারণ নেহা তাকে ওই অধিকার দেয়নি। একদিন রাতে স্বাধীন অফিস করে বাসায় ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে তার রুমে যায়। দেখে নেহা বাবা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। স্বাধীন নেহার বাবার কাছে গিয়ে প্রশ্ন করে, আঙ্কেল, নেহাকে দেখছি না যে। অফিস থেকে আসার পর খাবার টেবিলেও দেখলাম না। ভাবলাম ভালো লাগছে না, তার কারণে হয়তো রুমে শুয়ে আছে। কিন্তু খাওয়া দাওয়া করে রুমে গিয়েও তো দেখি নাই। কই গিয়েছে জানেন কি? হঠাৎ কারো প্রশ্নে নেহার বাবা পেছনে তাকিয়ে দেখে স্বাধীন, কিন্তু সে তো কোনো কিছুই জানে না। সেও বাসায় ছিল না, বিকেলে বাসায় এসেছে। তার বন্ধুর বাসায় গিয়েছিল। ঠিক তখনই পাশ থেকে বাসার কাছের মেয়ে স্বাধীন আর নেহার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, ভাইজান, নেহা ম্যামকে দেখবেন কি করে? সে তো দুপুরে এসে ছোট পোশাক পরে বের হয়েছে। যাওয়ার সময় শুধু বলে গিয়েছে যে আপনারা যেন খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তার বাসায় ফিরতে ফিরতে অনেকটা রাত হবে, তার জন্য কেউ জানি অপেক্ষা না করে। কাজের মেয়ের কথা শুনে স্বাধীন অনেক রেগে যায়। সে নিজের রাগকে নিমিশে কন্ট্রোল করে ফেলে, কারণ তার স্ত্রী নিজের রুমে নেশা করতো, কিন্তু বাইরে গিয়ে রাতভর নাইট ক্লাবে নাচানাচি করবে, এটা একদমই বেমানান। স্বাধীন তার রুমে যায়। নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে সোফার শক্ত করে চেপে ধরে। এমনভাবে চেপে ধরেছে যে সোফা ছেড়ে গেছে, কিন্তু স্বাধীনের রাগ কন্ট্রোল হচ্ছে না। রাত যখন অনেকটা গভীর হয়, নেহার বাবা তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এক এক করে প্রত্যেকটা কাজের লোকরা ঘুমিয়ে পড়ে, কিন্তু স্বাধীনের দুই চোখে কোনো ঘুম নেই। শুধু রয়েছে একরাশ রাগের আভাস।
ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাতে 1টা বেজেছে। ঠিক তখনই দরজায় কলিং বেল হয়। স্বাধীন বুঝে যায় নির্ঘাত নেহা এসেছে, তাই রুমের মধ্যে আর না বসে থেকে দরজার সামনে আসে। মেন দরজার সামনে এসে দরজা খুলতে দেখে একটা ছেলে নেহাকে এমনভাবে জড়িয়ে ধরেছে যা দেখে যে কারো গায়ে রাগ ওঠার উপক্রম। স্বাধীন তার ব্যতিক্রম হলো না। ছেলেটা দেখে নেশার ঘরে আবুল তাবুল কথা বলছে। বেবি, এইটা হলো সেই ছেলেটা যার কথা তোমাদেরকে বলেছিলাম, আমাদের বিশ্বস্ত অফিসের কাজের ছেলে। অনেক ছোট থেকেই নাকি কাজ করে, বাবা বলেছে অনেক বিশ্বাস করে, কিন্তু আমি তো তাকে বিন্দু মাত্র বিশ্বাস করি না। ছেলে মানেই তো বিশ্বাসের অযোগ্য। সামান্য একটা কাজের ছেলে হয়ে আমাকে বিয়ে করেছে, আমার কাছ থেকে স্ত্রীর মর্যাদা বারবার চায়। ওর সাহস কি করে হয় বেবি? ওকে তো উচিতে একটা শিক্ষা দিতে হবে। তুমি কি বলো বেবি? তুমি যা বলো, কিন্তু আজ তো ড্রিঙ্ক করে এসেছি, তাই গায়ে শক্তি নেই। অন্যদিন আসবো। তারপর তোমার হাজব্যান্ডকেও সরি, তুমি তো হাজব্যান্ড হিসেবে মেনেও নাওনি। তোমাদের অফিসের কাজের ছেলেকে মেরে হাড্ডি গুড্ডি এক করে তারপর চলে যাব। ওকে, এখন আমি আসি। কথাটা বলেই যে ছেলেটা নেহাকে কিস করতে যাবে, ঠিক তখনই স্বাধীন নেহার হাত টান দিয়ে তার দিকে নিয়ে আসে। এতে নেহা তাল সামলাতে না পেরে স্বাধীনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ছেলেটার রেগে যায়, কিন্তু নেশার ঘরে থাকায় কিছুই বলে না। সে বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে স্বাধীন নেহাকে ধরাধরি করে রুমের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু নেহা কোনোভাবেই হাঁটতে পারছে না। শেষমেশ কোনো উপায় খুঁজে না পেয়ে স্বাধীন নেহাকে পাজা কোলে করে রুমে গিয়ে ধপাস করে খাটে ছুঁড়ে মারে। নেহা খাটের উপর পড়ে স্বাধীনের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। কিছুক্ষণ স্বাধীন রুম থেকে বের হয়ে মেন দরজার কাছে আসে, ভালোভাবে লাগিয়ে দেয়, তারপর রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা লাগিয়ে পেছনে ফিরতেই স্বাধীনের কাছে এসে ওর হাতের আঙুল দিয়ে স্বাধীনের ঠোঁটে স্লাইড করতে লাগে আর বলতে লাগে, আমি জানি না রে, সবার সামনে তোর সঙ্গে এরকম ব্যবহার করি কেন, কিন্তু বিশ্বাস কর, তোকে দেখে কোনো মেয়ে চোখ ফেরাতে পারবে না। কি প্রেম বলে যে কারো ক্রাশ তুই, আর সেখানে কিনা তুই আমার হাজবেন্ড, তো আমারও এক প্রকার কাজ। ম্যাম, কি বলছেন এইগুলো? প্লিজ ছাড়েন আমাকে। তোকে তো ছাড়ার জন্য ধরে নিয়ে অনেক ছেলেকে কিস করেছি, কিন্তু কখনোই নিজের ইজ্জত কারো সামনে সতীত্ব কারো হাতে তুলে দিইনি। তুই ফার্স্ট টাইম ওর হাজবেন্ড তুই নিয়েছিস, আর কালকে অনেক এনজয় পেয়েছি, অনেক ভালো লেগেছে। আজকেও চল না দুজন অনেক এনজয় করি। আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই আপনার মতো বাজে একটা মেয়ে যে কিনা নিজের হাজবেন্ডকে সবার সামনে অপমান করে, নিজের হাজবেন্ডকে সবার সামনে ছোট করে কথা বলে, আর জিম করে রাত 1টার সময় বাসায় ফেরে। এমন মেয়ে আমার স্ত্রী হয়ে থাক, তাই তোকে ডিভোর্স দিয়ে দেব। আর আনন্দ, এসব তো শুধুমাত্র বাহুল্য। মনে নেই বিয়ের দিন রাতে তুই অনেক নেশা করেছিলি, তাই তুই নিজের মধ্যে ছিলি না। তারপর আমাকে জোর করে সব কিছু করিস। পরবর্তীতে জ্ঞান ফিরে আসলেই তুই সকালে আমাকে কতগুলো কথা বললি, ছোট লোকের বাচ্চা, কুত্তার বাচ্চা, এইসব। স্বাধীনের কথা শেষ না হতেই নেহা বাচ্চাদের মতো কান্না করতে লাগে। ব্যাহা করে স্বাধীন অবাক হয়ে যায়। নেহা আবার অযথা কান্না করছে কেন? ওর কি হলো? স্বাধীন তো কিছুই করেনি। কান্না করতে করতে স্বাধীনের কাছে এসে শক্ত করে স্বাধীনকে জড়িয়ে ধরে, তারপর ঠোঁটে কিস করতে লাগে, ঘাড়ে কিস করতে লাগে, কিন্তু স্বাধীন তাল সামনে নেয়। নেহার সঙ্গে কোনো প্রকার রেসপন্স করে না। একটু পরে নেহা স্বাধীনের গায়ের ওপর বমি করে ফেলে। বমি করে ফেলেই নেহা অচেতন হয়ে যায়। স্বাধীন কোনো মতে নেহার গা থেকে জামা কাপড়গুলো চোখ বন্ধ করে খুলে নেয়। বমি করা জামাগুলো ওয়াশরুমে গিয়ে রেখে আসে। ফ্লোর মুছে স্বাধীন তার গায়ে থাকা টি শার্টটা ওয়াশরুমে গিয়ে রেখে আসে। তারপরে নেহাকে খাটের উপর ভালো করে শুইয়ে দেয়। স্বাধীন ওয়াশরুমে যায়, ফ্রেশ হয়ে গোসল করে বাইরে আসে, সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে যায়। সকাল সকাল আসলে সে তো মাতাল হয়েছিল, ঘুম তাড়াতাড়ি ভাঙবে এটাই তো স্বাভাবিক। কিন্তু অন্যদিকে স্বাধীন এখনও ঘুমিয়ে আছে, কারণ রাতভর নেহার জন্য চিন্তা করেছে আর নেহার আসার অপেক্ষা করছিল, তাই হয়তো তার চোখে এখনও অনেক ঘুম। নেহা ঘুম থেকে উঠতেই কেমন যেন ফিল হয়। গায়ের ওপর থেকে কাঁথা সরিয়ে দেখে তার গায়ে বিন্দুমাত্র পোশাক নেই। স্বাধীনের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে তার মাথা দিয়ে এখনও 2-1 ফোঁটা পানি পড়ছে। বুঝে যায় আজকেও তার সঙ্গে উল্টাপাল্টা কিছু একটা হয়েছে। তাই খাট থেকে উঠে সোজা সোফার সামনে আসে। স্বাধীনকে ঘুমে অবস্থায় ওর শার্টের কলার চেপে ধরে দাঁড় করায়। ঘুম ঘুম চোখে স্বাধীন সামনের দিকে তাকায়। সামনের দিকে তাকাতেই নেহার
মুখ দেখে তার ঘুম ভেঙে যায়, কারণ এই মেয়ের রাগী দৃষ্টি মানে অন্যরকম সুনামি। স্বাধীন নেহাকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, এর আগে স্বাধীনের গালে নেহা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। তারপর রাগী দৃষ্টি নিক্ষেপ করে স্বাধীনকে উদ্দেশ্য করে নেহা বলে, কুত্তার বাচ্চা, আজকেও তোকে না বলেছি কিছুদিন পর তোকে ডিভোর্স দিয়ে দিব, তারপরও তুই আমার সঙ্গে এইসব করিস? তোর রুচিতে বাঁধে না? আসলে তোকে কি বলবো বল, এখনকার ছেলেরাই তো এরকম, শরীর পাইলে তাদের আর মাথা ঠিক থাকে না। ম্যাম প্লিজ বোঝার চেষ্টা করুন, আমার সম্পূর্ণ কথা শুনুন, তারপরে যা ইচ্ছে আপনি তাই আমাকে বলেন, আমি মাথা পেতের কথাগুলো শুনবো। প্লিজ আগে আমার কথাটা শুনুন। কিন্তু না, নেহা স্বাধীনের কথা শুনতে নারাজ। নেহা তার মতো করেই স্বাধীনকে বক বক করতে থাকে। স্বাধীন রেগে একাকার হয়ে যায়। নিজের রাগ আর কন্ট্রোল করতে না পেরে সোজা নেহার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। তারপরে নেহাকে উদ্দেশ্য করে বলে, এতদিন আপনাকে কিছুই বলিনি আমার অফিসের ম্যাম, এর জন্য এর থেকেও আসল কথা হলো আমি কোনো মেয়ের গায়ে হাত তুলিনি। আর একটা কথা, আপনি কি পেয়েছেন না আমার মা বাবাকে নিয়ে আবল তাবল বলা, আমার মা বাবাকে প্রতিনিয়ত কুত্তা বলা? আমার মা বাবাকে জানি না আদৌ কি তারা জীবিত আছে কিনা মৃত আছে তাও জানি না, কিন্তু আমার মা বাবাকে না জানা সত্ত্বেও আমি তাদেরকে অনেক ভালোবাসি। তারা না থাকলে হয়তোবা আমি এই পৃথিবীতে জন্ম নিতাম না। আমি আমার মা বাবাকে দোষ দেই না, আমি আমার কপালকে দোষ দেই। শেষমেশ একটা ভালো ফ্যামিলি পাইলাম, এটা ভালো জব পাইলাম আপনার কারণে, তাও হারাতে হবে। আপনি যে আমাকে ভুল বুঝছেন তাই না? একেবারে অসমে গিয়ে দেখেন তাই বুঝতে পারবেন। রাতে তো ড্রিঙ্ক করে বন্ধুদের সঙ্গে উল্টাপাল্টা কাজ করে বাসায় আসেন, তারপর বমি করে ফেলেন, তারপর আমি আপনার শরীর থেকে বমি মুছতে লাগি, কিন্তু আপনার পুরো শরীরে বমি লেগে থাকায় পোশাকটাই পরিবর্তন করতে হয়, তাই আমি আপনাকে পোশাক পরিবর্তন করি। আমি ভেবেছিলাম আমি তো আপনার স্বামী, আর এর আগেও আপনার সব দেখে ফেলেছি, তো আপনি তেমন কিছু মনে করবেন না। স্বাধীনের বলা কথাগুলো যেন নেহার বুকে তীরের মতো বিধে নেহা নিচের 2 গাল হাত দিয়ে চেপে ধরে। আনমনেই ভাবতে লাগে, স্বাধীন তো ঠিকই বলেছে, আমি তো প্রতিনিয়ত অবহেলা করে গিয়েছি। আমি তো তখনও ওকে স্বামীর নজরে দেখিনি, আর ওকে তো কতই না গালাগালি করি ওর বাবা মাকে নিয়ে। আচ্ছা, আমার বাবা মাকে কেউ যদি ওরকমভাবে গালিগালাজ করে, তাহলে কি আমি তাদেরকে ঠিক এইভাবেই কথাগুলো বলবো, নাকি ওদের একদম চিরদিনের মতো বিদায় করে দেব? কথাটা বলেই স্বাধীন ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে রুমে এসে পোশাক পরিবর্তন করে অফিসের উদ্দেশ্যে বের হয়। পেছন থেকে স্বাধীনকে ডাকার অনেক চেষ্টা করেছে নেহা, কিন্তু কি বলবে কিছুই বুঝতে পারে না। শেষমেশ নেহা কিছুক্ষণ বসে থেকে ব্যালকনিতে যায় বাইরের পরিবেশটা উপভোগ করার জন্য। বাইরে এসে দেখে সবাই যে যার কাজে ব্যস্ত, কেউ ফুল গাছে পানি দিচ্ছে, কেউ আবার ফুল গাছের যত্ন নিচ্ছে, এইসব আর কি। আসলে নেহা অফিসের এমডি, তাই সে যখনই অফিসে যাক না কেন সেটা ম্যাটার করে না, শুধু একটা সাইন দিতে হয়। আর স্বাধীনের আন্ডারে অনেকগুলো মেয়ে কাজ করে যাদের টিম লিডার স্বাধীন, এই জন্য একে সকাল সকাল যেতে হয় আর সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়। নেহা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসে আসে। এসে দেখে স্বাধীন সবার সঙ্গে কথা বলছে হাসি মুখে, মাঝে মাঝে মেয়েগুলোর মাঝখানে বসে তাদেরকে কাজ দেখিয়ে দিচ্ছে। অন্যদিকে নেহা বারবার সেদিন স্বাধীনের দিকে তাকায়। তার কেবিন থেকে বাহিরের সব কিছু দেখা যায়, কিন্তু বাহির থেকে নেহার কেবিনে কি হয় এগুলো কিছুই দেখা যায় না। নেহা স্বাধীনের দিকে তাকিয়ে থেকে কথাগুলো ভাবছিল, ঠিক তখনই একটা মেয়ে স্বাধীনের হাত ধরে তারপর স্বাধীনের শরীরের সঙ্গে শরীর লাগিয়ে কথা বলতে লাগে। এটা দেখে নেহার রাগ যেন মাথায় উঠে যায়। নিজের রাগ আর কন্ট্রোল করতে না পেরে ওর সামনে থাকা গ্লাসটা হাতে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। তারপর পিয়নকে ডাক দিতেই পিয়ন কেবিনের মধ্যে আসে। তারপর স্বাধীনকে ডাকার জন্য নেহা বলে, কেবিন থেকে পিয়ন বের হয়ে যায়। স্বাধীনের কাছে গিয়ে ডাকতেই পিয়ন নেহার কেবিনের সামনে এসে দাঁড়িয়ে স্বাধীন বলে, আসতে পারি ম্যাম ভিতরে? আসো আসো, ভেতরে আসো, তোমার জন্য অপেক্ষা করছি। কথাটা বলেই নেহা তার চেয়ার থেকে উঠে বসে। স্বাধীন নেহার সামনে থাকা ডেস্কের সামনে চেয়ারে বসে পড়ে। নেহা তার কেবিনের দরজার কাছে যায়, দরজার কাছে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। স্বাধীন অনেকটা অবাক হয়, কিন্তু নেহাকে কিছুই বলে না। তারপরে নেহা স্বাধীনের কাছে আসে, ওর কোলের উপর বসে স্বাধীন অবাক হয়ে নেহার দিকে বড় বড় করে তাকায়। নেহা স্বাধীনের গলা জড়িয়ে ধরে তার
তারপর নিচের অজান্তেই নেহা স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। একটু পর নেহাকে স্বাধীন জোর করে ছাড়িয়ে দেয়। এসব কি করছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? এটা বাসা না, এটা অফিস। কেউ যদি দেখে ফেলে তাহলে বাহিরে এই নিয়ে গুঞ্জন হবে। আর আপনি তো জানেন অফিসের কেউ জানে না আমরা স্বামী স্ত্রী। আর ইভেন্টের মধ্যে কেউ আসবে না, ভেতর থেকে লক করা আছে। আর হ্যাঁ, আমি তো চাই সবাই জানুক আমার আর তোর বিয়ে হয়েছে। তাহলে তো আর তোর কাছে কোনো মেয়ে এসে ঘেঁষাঘেঁষি করবে না, আমার মাথায় রাগও আর উঠবে না। নেহার কথাটা শুনেই স্বাধীন তার মুখে এক চিলতে হাসির রেখা টেনে বলে, হা হা হা, হাসাইলেন। ম্যাম, আপনার মতো বাজে মেয়ে কি আমি আমার স্ত্রী হিসেবে মানব? ভাবলেন কি করে যে স্ত্রী নিজের স্বামীকে রেখে পরপুরুষের সঙ্গে গিয়ে ড্রিঙ্ক করে আর কি কি করে তার না বলি। স্বাধীনের কথা শুনে নেহা রেগে যায়। তারপর স্বাধীনের কলার শক্ত করে চেপে ধরে বলে, নেহা, কুত্তার বাচ্চা, তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি নেশা করি, মদ খাই, বন্ধুদের সঙ্গে বাইরে যাই, তার মানে এই না যে আমি তাদেরকে আমার ইজ্জত বিলিয়ে বেড়াই। তোকে তো এর আগেও বলেছি আমি আমার সঙ্গে সবার সঙ্গে নেশার চেষ্টা করি। এর জন্য অনেক কিছুই করতে হবে, কিন্তু কখনো নিজের ইজ্জত কারো কাছে দেইনি, তুই ফার্স্ট। বিশ্বাস করলাম, তারপরেও একটাবার ভেবে দেখেন একটা স্বামী কিভাবে তার স্ত্রীকে অন্য একটা ছেলের সঙ্গে দেখতে পায়? তার মাথা ঠিক থাকে? আপনি তো আমাকে ভালোবাসেন, তাই অন্য আরেকটা মেয়ের সঙ্গে দেখে রেগে গেলেন। আর সেখানে তো আমি আপনাকে অনেক ভালোবাসি, তাহলে আমি আপনাকে অন্য একটা ছেলের সঙ্গে দেখে আমার রাগ কতটুকু পর্যন্ত উঠতে পারে একটাবারও কি ভেবে দেখেছেন? কথাটা বলেই স্বাধীন কেবিনের ভেতরে আর এক মুহূর্ত না বসে থেকে দরজা খুলে বাহিরে চলে আসে। এখনো ঠাই মেরে দাঁড়িয়ে আছে আর নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হতে লাগে। তার আনমনেই বলতে লাগে, স্বাধীন তো ঠিকই বলেছে, আমি বাজে একটা, তার জন্য পারফেক্ট না। তাকে কোনো মেয়ের কাছে দেখলে আমার গা জ্বালা করে, কিন্তু অন্যদিকে এসে তো আমাকে হাজারো ছেলের সাথে দেখেও ও কিছু বলে না। আচ্ছা, আমি তো ওকে এখন পর্যন্ত স্ত্রীর অধিকার দিইনি, তাহলে কিভাবে ও অধিকার খাটাবে? বাসায় যাই, তারপর সবকিছু মিটমাট করে নিতে হবে। এই অল্প কিছুদিনের মধ্যে ভুলে গিয়েছি যে স্বাধীন আমার জীবনে লাইফে একটা অধ্যায়, যে না থাকলে আমার লাইফ একদম অচল। অল্পতে হলেও এটা আমি ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। কথাটা আনমনে বলতে বলতে নেহা তার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ বেয়ে পানি বের হয়ে থাকা পানি মুছতে লাগে। আর কিছু একটা ভেবে মুচকি হেসে কেবিনের চেয়ারে গিয়ে বসে কাজ করতে লাগে। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। দেখতে দেখতে অফিস ছুটি হয়ে যায়, সবাই চলে যায়। স্বাধীনের একটু কাজ থাকায় কাজ করতে লাগে। ঠিক তখনই পিয়ন স্বাধীনের কাছে আসে। ডেস্কের সামনে দাঁড়িয়ে থেকে পিয়ন বলতে লাগে, আচ্ছা বাবা, আমি দেখেছি সবাই বাসায় চলে যায় আর তুমি অনেকক্ষণ ধরে কাজ করো। জানি না তুমি কাজের বিনিময়ে টাকা পাও কিনা, কিন্তু আমি এটুকু জানি যে তুমি এই কোম্পানিটাকে অনেক ভালোবাসো। ঠিক ভেবেছেন। আমার যখন বয়স 10 বছর তখন এইখানে সামান্য একটা চাকরি পাই। আপনার মতো ফাইল একজনের কাছ থেকে অন্যজনের কাছে নিয়ে যাওয়া চাকরি করতাম, পাশাপাশি লেখাপড়া করতাম। চাকরি থেকে যে টাকা পেতাম সেটা দিয়ে লেখাপড়া করতাম, প্লাস থাকতাম আর খাবার খেতাম। এভাবে দিয়ে দিয়ে দিন যেতে লাগে। লেখাপড়া ভালো থাকায় স্কুলে খুব একটা না গেলেও চলতো। ধীরে ধীরে লেখাপড়া করি, কাজ করি। পরবর্তীতে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর স্যারকে বলি, আমার রেজাল্ট ভালো হওয়ায় স্যার ভালো একটা চাকরি দিয়ে দেয়। আচ্ছা বাবা, একটা কথা বলি, তুমি আবার কাউকে বলো না। একদিন অফিসের চেয়ারম্যানের রুমে যাই চা দেওয়ার জন্য, দেখতে পাই তোমাকে নিয়ে কিছু একটা বলছে। ফোনে বলছে যে স্বাধীনই হবে আমার মেয়ের জামাই। এসব পিয়নের কথা শুনে স্বাধীন মুচকে একটা হাসি দেয়। তারপর স্বাধীন কাজ করতে লাগে। অন্যদিকে নেহা স্বাধীনের কেবিনের সামনে দাঁড়িয়ে থেকে পিয়নের বলা কথাগুলো শুনে ফেলে নিজের অজান্তেই মুখে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে। তারপর স্বাধীনের কাজ শেষ হলে অফিস থেকে বের হয়ে বাইরে এসে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বেজে গেছে। এই সময় গাড়ি পাওয়া খুব কঠিন। ঠিক তখনই নেহা এসে স্বাধীনের সামনে গাড়ি দাঁড় করায়। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আয় গাড়িতে উঠে বস। না ম্যাম, আপনি যান। দেখ, রাগ উঠাস না, আমি ভালো করে জানি এত রাতে কোনোভাবেই গাড়ি পাইবি না তুই। এর থেকে আয়, দুইজন তো একই বাসাতেই যাব। স্বাধীন আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে, কারণ সে ভালো করেই জানে এখন যদি নেহার উপরে কিছু বলে তাহলে নির্ঘাত তার কপালে শনি আছে।
গাড়িতে উঠতেই গাড়ি চালিয়ে যেতে লাগে আর মনে নেহা গাড়ি চালাচ্ছিল, মাঝে মাঝে স্বাধীনের দিকে তাকায়, এতে একটু রাগ হয় কিন্তু কিছুই বলে না। গাড়ি চালিয়ে একটু পর বাসায় চলে আসে। বাসায় আসতেই স্বাধীন টেবিলের উপর তার ব্যাগপত্র রেখে সোজা ওয়াশরুমে চলে যায়। স্বাধীন ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নেহা তার গায়ে পরিধানকৃত জামা হুক লাগাতে পারছে না। সেদিকে একবার তাকিয়ে স্বাধীন চলে যায় ব্যালকনির দিকে। ঠিক তখনই নেহা স্বাধীনের দিকে তাকিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে তুই দেখছিস যে আমি আমার জামার হুক লাগাতে পারছি না, তারপরও তুই দেখে আবার চলে যাচ্ছিস, যে লাগিয়ে দিয়ে যা। নেহার কথা শুনে স্বাধীন নেহার কাছে আসে, তারপর ওর গায়ে থাকা জামার হুক লাগিয়ে দেয়। হুক লাগিয়ে দিয়ে ব্যালকনির দিকে যাবে, ঠিক তখনই স্বাধীনের হাত আলতো করে চেপে ধরে। পেছনে ফিরে স্বাধীনের দিকে তাকিয়ে নেহা তার মুখে কৃত্রিম হাসির রেখা টেনে বলতে লাগে, হ্যাঁ, এখন তো আমার সামনে ঠিকই ভদ্রতা দেখাস, অফিসে কি করিস দেখি না? সবই তো দেখি, কলিগদের সঙ্গে গিয়ে গা ঘেঁষাঘেঁষি করে কাজ করিস, কথায় কথায় তাদের গায়ে হাত দিস, সবই দেখি। আবার আজকে কি করলি? ক্যান্টিনে গিয়ে তুই মারিয়ার সঙ্গে খাবার খেলি, হাসাহাসি করলি। তুই কি ভেবেছিস এগুলো আমি দেখি না, তাই না? দেখুন ম্যাম, আপনি উল্টাপাল্টা ভাবছেন। আসলে আমি তাদের পার্টনার, তাদের সঙ্গে কাজ করতে হলে মিশতেই হবে, এইটাই স্বাভাবিক। আর কি বললেন? একসঙ্গে গায়ে হাত দেওয়া? আর হ্যাঁ, আমি তাদেরকে আমার ছোট বোন মনে করি, এর থেকে বেশি কিছু না। আর কাকে কি বলি? যার মন নিচু তার চিন্তাভাবনা তো নিশ্চয়ই হবে। কি আমি নিচু মনের? ওয়েট, তোকে দেখাচ্ছি। কথাটা বলেই নেহা স্বাধীনকে শক্ত করে তার শরীরের সঙ্গে জড়িয়ে ধরে। নেহা তার গায়ে পাতলা একটা জামা পরেছিল। স্বাধীনকে জড়িয়ে ধরায় স্বাধীনের কপাল বেয়ে ঘাম বের হতে লাগে। নেহা ওইদিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়, তারপর আচমকাই স্বাধীনের ঘাড়ে কপালে কিস করতে লাগে। ম্যাম, কি করছেন এইগুলো? আপনি কি ঠিক আছেন? আমার জানা মতে আজকে তো ড্রিঙ্ক করতে বসেননি, নেশাও নেননি, তাহলে আমার সঙ্গে এরকম করছেন যে? প্লিজ ছাড়েন। যখন আবার জ্ঞান ফিরে আসবে তখন তো আমাকে বকাবকি করবেন, আমি ছোট লোকের বাচ্চা, কুত্তার বাচ্চা এসবই বলবেন। আরে না, আজকে তো নেশা করিনি, আজকে তুই আমার নেশা, তোকেই আজ তৃপ্তি মতো খাবো। নেহার কথা শুনে স্বাধীনের মাথায় রাগ উঠে যায়। নিজের রাগ আর কন্ট্রোল করতে না পেরে স্বাধীন নেহার গালে ঠাস ঠাস করে ধরে থাপ্পড় লাগিয়ে দেয় আর বলতে লাগে, বাজে একটা মেয়ে, তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরা, আমাকে কিস করা? আসলে তোকে কি বলবো, তোর শিক্ষা দিতে পারিনি। আঙ্কেল সবসময়ই ভালোবাসার মধ্যে রেখেছে, যখন যাই চেয়েছিস তাই দিয়েছে, এর জন্যই। ও সরি, আমি তো আবার আপনাকে তুই করে বলছি, ম্যাম করে না বললে তো আবার আমাকে অফিস থেকে বের করে দিবেন। এটা তো প্রথম দিনই বলেছেন। বাসর করে ভুলে গিয়েছিলাম। নেশা করার জন্য কি টাকা নেই নাকি ড্রাগস? আজকে ঘরে নেই, এনে দেব। ও আপনার কিছু একটা বন্ধু আছে না, আপনাকে সবসময় হেল্প করে ফোন দিয়ে, যেখানে আসতে বলেন সেখানেই যায়, রাতের পর রাত তার সঙ্গে থাকেন, ড্রিঙ্কস করেন, তাকে ফোন করেন, নিয়ে আসতে বলেন ড্রাগস, তারপরে দুজনের রুমের মধ্যে বসে নেশা করেন। আমি অন্য ঘরে গিয়ে ঘুমাবো, পরে সকাল হলে আসবো। আল্লাহ জানে নেশা করে দুজন কি করেন না করেন রুমের মধ্যে, আবার সেই সব দেখার বিন্দুমাত্র ইচ্ছা নাই। স্বাধীনের প্রত্যেকটা কথাই যেন নেহার বুকে তীরের মতো বিঁধে। সে যেন এক অন্যরকম। স্বাধীনকে দেখছে, নিচের অজান্তেই চোখ বেয়ে পানি বের হতে লাগে। হাতের উল্টো পিঠ দিয়ে বৃথা চোখের জল মোছার চেষ্টা করে। তারপর নেহা স্বাধীনের হাত শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে স্বাধীনের দিকে তাকিয়ে বলতে লাগে, বিশ্বাস করো তুমি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এই অল্প কয়েকটা দিনের মধ্যেই। আমি ধীরে ধীরে নেশাতে করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। দেখো, এখন নেশা না করেও থাকতে পারি না। আমি নেশা নিরাময় কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিচ্ছি, ধীরে ধীরে সব কিছু থেকে বাইরে চলে এসেছি। আমাকে তুমি প্লিজ গ্রহণ করে নাও, আর ওই সকল খারাপ ছেলেদের কাছ থেকে এখন দূরে দূরে থাকি। প্লিজ তুমি আমাকে কাছে টেনে নাও, আমাকে আর দূরে রেখো না। হাসাইলেন ম্যাম, আমার মতো একটা সামান্য ছেলেকে কিনা আপনি ভালোবাসার কথা বলছেন? কি যেন বলেছিলেন আপনি? আমি আপনার কোম্পানির সামান্য মাত্র একটা পদে চাকরি করি, আপনি অফিসের মালিক। কখনোই এক খবর নয়, আজ হঠাৎ আমার সামনে আপনি ভালোবাসার অধিকার নিয়ে আসছেন যে? নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো কারণ তো আছেই। এসব কি বলছো তুমি? আমি স্বীকার করছি আগে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে অনেক কটূক্তি করেছি, কিন্তু বিশ্বাস করো আমি এখন তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আই রিয়েলি লাভ ইউ। এর জন্য তো অফিসে অন্য কোনো মেয়ের সঙ্গে তোমাকে দেখলে আমার
নিজের অজান্তে মাথায় রাগ উঠে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারি না। দেখো এই হাতের দিকে তাকিয়ে কতবার রাগের মাথায় হাতের মধ্যে কাচের গ্লাস ভেঙে ফেলেছি। নেহার কথাটা শেষ হতেই স্বাধীন নেহার হাতের দিকে তাকায়, দেখে হ্যাঁ নেহার হাতে অনেক কাটার দাগ। সেই দিকে একবার তাকিয়ে নেহার দিকে তাকায়, দেখে এখনো তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর সেখান থেকে নেহাকে সরিয়ে দেয়, সোজা ব্যালকনিতে চলে যায় নিজের অজান্তেই। কেন যেন নেহাকে তার আপন করে নিতে মন চাচ্ছে, কিসের যেন দুধ টানায় পড়ে স্বাধীন নেহাকে তার আপন করে নিচ্ছে না। তখনই আনমনি স্বাধীন ভাবতে লাগে, আসলে কি নেহা আমাকে ভালোবেসে ফেলেছে, নাকি ওর মহৎ, নাকি এর মধ্যে ওর কোনো চাল আছে, স্বার্থ আছে? আচ্ছা, আমি একটা কাজ করি, ওকে বেশ কিছু মাস অবহেলা করি, দেখি ও আমার পিছু ঘুরঘুর করে নাকি। যদি ঘুরঘুর করে তাহলে ভাববো নেহা আসলেই আমাকে ভালোবেসে ফেলেছে। কথাটা ভাবতে ভাবতে স্বাধীন অনেকটা সময় পার হয়ে যায়। তারপর রুমে আসে, দেখে নেহা খাটের উপর বসে থেকে কান্না করছিল। স্বাধীন খাট থেকে পাতলা কাঁথাটা নিয়ে সোফায় শুতে যাবে, ঠিক তখনই পেছন থেকে নেহা বলতে লাগে, খাটের উপরে শুয়ে থাকতে পারেন এখন থেকে, আমার কিছু হবে না। কথাটা শুনে স্বাধীন সোফার দিকে আর না গিয়ে খাটের কাছে এসে নেহাকে উদ্দেশ্য করে বলে, খাটে শুয়ে থাকতে পারি একটা শর্তে, আপনি একদমই আমার কাছে আসার চেষ্টা করবেন না। মাঝখান দিয়ে কোলবালিশ থাকবে, ওইটা পাকিস্তান আর ভারতের বর্ডার। যদি কোনো মতে বর্ডার অতিক্রম করেন তাহলে আপনার কিন্তু খবর আছে। স্বাধীনের কথা শুনে নেহা মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর স্বাধীন গিয়ে খাটে শুয়ে পড়ে। তারপর লাইটটা অফ করে দেয়। নেহা স্বাধীনের দিকে তাকিয়ে নিজের অজান্তেই একটা মুচকি হাসি দিয়ে স্বাধীনের পাশে শুয়ে পড়ে এপাশ ওপাশ করতে লাগে, কিন্তু তার দুই চোখে ঘুম যেন ধরাই দিচ্ছে না। রাত যখন গভীর হয় স্বাধীনের দিকে তাকায়, দেখে সে পিচ্ছি ছেলেদের মতো শুয়ে আছে। তারপর মাঝখান থেকে কোলবালিশটা সরিয়ে ফ্লোরের দিকে ফেলে দিয়ে বলে, পাকিস্তান ভারতের বর্ডার পার করলাম, দেখি কি করতে পারো তুমি। আর শালা তুই আমার স্বামীর কাছ থেকে দূরে রাখবি, কোলবালিশ এখন তুই দূরে থাক। কথাটা আনমনে বলে স্বাধীনের বুকের ওপর মাথা রাখতেই নেহা মনের ভালো লাগা কাজ করে, অনেক ভালো লাগতে লাগে তার। তারপর নিমিষে নেহার দুই চোখে ঘুম ভর করে, ঘুমিয়ে যায়। সকালের দিকে অনেক সকালে ঘুম ভেঙে যায় স্বাধীনের। ঘুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করে স্বাধীন ঠিকমতো তাকাতে পারছে না। দেখতে পায় সম্পূর্ণ কালো, মুখের উপর থেকে হাত দিয়ে সরিয়ে দেখে নেহা শুয়ে আছে তার বুকের ওপরে, আর নেহার চুলগুলো তার মুখের উপরে পড়ে আছে। নেহার চুল দিয়ে এক অন্যরকম ঘ্রাণ আসতে লাগে, যা স্বাধীনকে মাতাল করার উপক্রম। কিন্তু নিজেকেই সামনে নিয়ে নেহার ঘুমন্ত মুখের দিকে তাকাতেই স্বাধীনের সব মান অভিমান ভেঙে যায়। কিন্তু নিজেকে শক্ত করে স্বাধীন তার বুক থেকে নেহাকে সরিয়ে দেয়। তারপর ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে বাহিরে এসে নেহার বাবার সঙ্গে বসে থেকে চা খেতে লাগে। অন্যদিকে নেহার মুখে সূর্যের আলো পড়তেই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে নেহার রুমের এই পাশ ওপাশ তাকিয়ে দেখে স্বাধীন কোনোখানেই নেই। তারপর সোজা ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে স্বাধীন তার বাবার সঙ্গে কথা বলছে। নেহাও গিয়ে তাদের সঙ্গে আড্ডা দিতে লাগে। মা, শুনলাম তুই নাকি দিন দিন বাইরে যাওয়া একদম কমিয়ে দিয়েছিস। আমি আগেই ভেবেছিলাম তোকে একমাত্র সাহায্য করতে পারবে স্বাধীন, তোকে সাহায্য করে ফেললো। যাক, আমার খারাপ মেয়েটাকে ভালো করে ফেললো ছেলেটা। আমি আগেই ভেবেছিলাম তোকে একমাত্র ভালো করতে পারবে স্বাধীন, তাই তো আমি তোকে তোর বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে ভাঙিয়ে স্বাধীনের সঙ্গে বিয়ে দিয়েছি। নেহা তার বাবার কথা শুনে তার বাবার দিকে বড় বড় করে তাকায়। নেহার বাবা নেহাকে তার দিকে বড় বড় দৃষ্টিতে তাকায় থাকতে দেখে মুখে এক চিলতে হাসি রেখা টেনে বলতে লাগে, শোন, তোকে বলে, তুই যে ছেলেটাকে ভালোবেসেছিলিস না, আমাকে বলেছিলে, আমি ওর সম্পর্কে খোঁজ নিয়ে দেখি ও এক নাম্বার খারাপ একটা ছেলে, লুচ্চা লাফাঙ্গার। আর রাত হলেই নাইট ক্লাবে গিয়ে মদ খায়, ড্রাগস নেয়, এইসবই করে। তাই তো আমি তোকে বলতে আসি, কিন্তু তুই ছেলেটার প্রতি এতটাই বিশ্বাসী ছিলি যে আমার কথা তুই বিশ্বাসই করলি না। তাই তোর বিয়ে দিনক্ষণ ঠিক করি। তারপর দিনক্ষণ ঠিক করার পর বিয়ে যখন দিন আসে, সময় হয়, আমাদের বাসায় আসার ঠিক তখনই পুলিশকে ফোন করি, তোর বয়ফ্রেন্ডের অপকর্মের কথা বলি। তারপর পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এদিকে সুযোগ বুঝি আমি স্বাধীনকে তোর সঙ্গে বিয়ে দিয়ে দেই। আমি আগে থেকেই ভেবেছিলাম তোর সঙ্গে স্বাধীনকে বিয়ে দিয়ে দেব। দেখেছিলাম ছেলেটা তার কাজের প্রতি অনেক মনোযোগী। ভেবেছিলাম এর কাছে যদি আমার কোম্পানিটা আসে তাহলে অবশ্যই সে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। মানে? নেহার কথাটা শুনে নেহার বাবা সেখানে আর না বসে থেকে তার রুমের দিকে অগ্রসর হয়।
নেহার দিকে একবার তাকিয়ে আবার টিভির দিকে তাকিয়ে টিভি দেখতে লাগে। প্রায় 5 মিনিট পরে নেহার বাবা তার হাতে একটা ফাইল নিয়ে এসে সোফায় বসে স্বাধীনের দিকে এগিয়ে দিয়ে বলে, বাবা এই নাও ফাইল। এখানে আমার সম্পত্তি সব তোমার নামে লেখা আছে। আর এখানে লেখা আছে যে আমার যখন নাতি কিংবা নাতনি হবে, তাদের যখন 18 বছর হবে, অটোমেটিকলি তাদের নামে আমার আবার সম্পত্তি সব হয়ে যাবে তাদের। নেহা তার বাবার কথা শুনে অনেকটাই চমকে ওঠে, কিন্তু নিমিষেই নিজেকে সামলে নিয়ে নেহা তার বাবাকে উদ্দেশ্য করে কিছু বলে, বাবা আমি তোমার মেয়ে আর ও হচ্ছে আমার স্বামী। আমার থেকে তোমার ওকে কাছের মনে হলো আর ওকে সয় সম্পত্তি সব লিখে দিলে, ও যদি আমাকে ছেড়ে চলে যায় তখন কি হবে? শোন না, আমি তোর থেকে স্বাধীনকে ভালো করে চিনি। ও মোটো ওই রকম ছেলে না। আমি যদি এখন বলি স্বাধীন তার গায়ের অর্গানগুলো কেটে আমাকে দেবে, আমার এইটুকু বিশ্বাস আছে স্বাধীনের প্রতি। অন্যদিকে স্বাধীন শুধু নেহার বাবার কথোপকথনগুলো শুনছিল আর মুচকি মুচকি হাসছিল। স্বাধীন আগেই বুঝতে পেরেছিল এরকমই কিছু একটাই হবে, তার কারণ এই নেহা তাকে কাছে টেনে নিচ্ছে। নেহার বাবার হাত থেকে ফাইলটা নিতে না চাইতেও ফাইলটা হাতে নিয়ে রুমে চলে যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগে। অন্যদিকে নেহা শুয়ে পড়েছিল। এদিকে একটু আসো তো, আমার শাড়ির কুচিটা ধরো। স্বাধীন না চাইতেও নেহার কাছে ধরে, তারপর ওর হাতে গুজে দিয়ে বাড়ির বাইরে চলে আসে। একটা রিক্সা নিয়ে সোজা অফিসে চলে যায়। অফিসে গিয়ে তার কাজ করতে লাগে। একটু পরে নেহাকে অফিসে আসতে দেখে স্বাধীন কাজ করতে লাগে। কাজের চাপ যখন অনেকটাই কমে যায়, ঠিক তখনই স্বাধীন তার ব্যাগের মধ্যে থেকে একটা ফাইল বের করে নেহার কেবিনের দিকে অগ্রসর হয়। কেবিনের সামনে গিয়ে দরজায় নক করতেই নেহা পারমিশন দেয়। নেহার কেবিনে ঢুকে নেহার সামনে থাকা চেয়ার টেনে স্বাধীন বসে পড়ে। স্বাধীনকে কেবিনে আসতে দেখে নেহা ওর দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। আসলে কোনো কারণ ছাড়া নেহার কেবিনে স্বাধীন আসে না বললেই চলবে। নেহা কথাগুলো ভাবছিল, ঠিক তখনই নেহার দিকে স্বাধীন একটা ফাইল এগিয়ে দিয়ে বলে, ম্যাম আমি আগে কিছু একটা ইঙ্গিত করতে পেরেছিলাম, না হলে আপনি কেন আমাকে ভালোবাসার কথা বলবেন? আসলে স্যার যে আমাকে সব সম্পত্তি আমার নামে লিখে দিবে তা তো আমি জানতাম না। আর আপনাদের সম্পত্তি এদিকে আমার বিন্দুমাত্র কোনো নজর নেই। এই নেন আপনার স্বয়ং সম্পত্তির দলিল, আর উকিলের সঙ্গে কথা বলবেন। আমাকে যেখানে যেখানে বলবেন আমি সেইখানে সই করে দিয়ে আসবো। নেহাকে আর কোনো কথা বলতে না দিয়ে স্বাধীন নেহার কেবিনের বাইরে চলে আসে। তারপর মনোযোগ দিয়ে কাজ করতে লাগে। দুপুরের দিকে স্বাধীন কাজ করছিল, ঠিক তখনই পিয়ন স্বাধীনের কাছে এসে বলে, বাবা তোমাকে নেমা ডাকছে। আচ্ছা আঙ্কেল আপনি যান, আমি আসছি। তারপর স্বাধীন তার কেবিন থেকে বের হয়ে নেহার কেবিনে যায়। নেহার কেবিনে গিয়ে দেখে নেহা নেই। পাশের দিকে তাকিয়ে দেখে তার ক্যামেরার পাশে একটা ছোট্ট খাবার টেবিলে নেহা বসে আছে। স্বাধীনকে দেখতে পেয়ে নেহা বলে, এদিকে আসো। কথাটা বলতে স্বাধীন আমার দিকে এগিয়ে আসে। ম্যাম আমাকে কে ডেকেছেন এই সময়ে? আসো একসঙ্গে খাবার খাই। প্রতিদিনে তো দেখি তুমি ক্যান্টিনে খাবার খাচ্ছ। ক্যান্টিনের খাবার একদমই বাজে হয়, সেটা আমি জানি। আসো আমার সঙ্গে খাবে। আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। সরি ম্যাম, আমি ক্যান্টিন থেকে খেয়ে নেব। স্বাধীনের কথা শুনে নেহা অজান্তেই রাগ মাথায় উঠে যায়। তারপর চেয়ার থেকে উঠে স্বাধীনের কাছে এসে কলার চেপে ধরে নেহা বলতে লাগে, কি ভেবেছিস তুই আমি তোকে ভালোবাসি? তুই আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছিস ঠিক আছে, কিন্তু আমাকে এরকম প্রতিনিয়ত অবহেলা করার কারণ কি? আমি বলেছি আমি তোর অফিসের ম্যাম, আমি অর্ডার করেছি আমার সঙ্গে খাবার খেতে, তো খাবার খাবে। যদি না খাস তাহলে তোকে অফিস থেকে বের করে দেবো একদম চিরতরে। নেহার কথা শুনেই স্বাধীন ভাবতে লাগে, এখন যদি অফিস থেকে বের করে দেয় তাহলে না খেতে পেয়ে মারা যাবে সে। ভালো করেই জানে ঢাকা শহরে চাকরি পাওয়া এতটাও সহজ না। তাই না চাইতেও নেহার পাশের চেয়ারে গিয়ে বসে পড়ে। তারপর খেতে লাগে। নেহা স্বাধীনের দিকে এক লোকমা ভাত এগিয়ে দেয়। স্বাধীন দেখে না দেখার ভান করে খেতে লাগে। নেহা বড় বড় করে তাকাতেই স্বাধীন নেহার হাত থেকে খাবার খেয়ে নেয়। এইভাবে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যায়। কেবিন থেকে স্বাধীন বের হয়ে তার কেবিনে চলে যায়, কাজ করতে লাগে। একটু পর মারিয়া স্বাধীনের কাছে এসে বলতে লাগে, কি ব্যাপার, ম্যামের কেবিনে দেখি তোমাকে খুব যাওয়া আসা করা লাগে। অতি সহজে বের হচ্ছ না, হাতে আবার ফাইলও থাকে না। তোমাকে এতবার প্রপোজ করলাম, কিন্তু আমার প্রপোজে তো তুমি অ্যাকসেপ্ট করছো না। আর শেষেমেশে কিনা তুমি রাগী সাইকো বদমেজাজি ম্যামের প্রেমে পড়ে গেলে নাকি?
অন্যদিকে নেহা ক্যামেরা দিয়ে সব কিছুই দেখছিল। ওর আগে তার গা দিয়ে আগুন বের হতে লাগে। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে কেবিনের বাইরে আসে, তারপর সকলকে উদ্দেশ্য করে বলে, এভরিওয়ান, সবাই আমার কথা একটু শুনুন। সবাইকে একটা কথা বলার আছে। কথাটা শুনে সবাই যে যার কাজ বাদ দিয়ে আমার কথা শুনতে লাগে। তারপর আমি সবাইকে উদ্দেশ্য করে বলি, আসলে আমি আপনাদের কাছ থেকে একটা বড় কথা লুকিয়েছি। আমি বিবাহিত, আমাদের বিয়ে হয়েছে প্রায় 3 মাস হবে। কিন্তু কার সঙ্গে সেটা আপনারা হয়তো চিন্তা করছেন। আমাদের অফিসেই কাজ করে। কথাটা শুনেই সবাই কানাঘুষা করতে লাগে। আপনাদের এত ভাবতে হবে না, আমিই বলছি। সে আর কেউ না, স্বাধীন। আমাদের বিয়ে হয়েছে 3 মাস আগে, পারিবারিকভাবে। হয়তো আপনারা জানেন না। আপনাদেরকে সংবাদটা দেওয়ার জন্যই একত্র করা। এখন যে যার কাজে মনোযোগ দিন। নেহার কথা শুনে অনেকেই খুশি হয়, আবার অনেকেই অখুশি। ঠিক তখনই স্বাধীনের কাছে দাঁড়িয়েছিল মারিয়া। স্বাধীনের দিকে অশ্রুসূচক দৃষ্টিতে তাকিয়ে থেকে নেহা তার কেবিনে চলে যায়। স্বাধীন রেগে যায়, তারপরে সোজা নেহার কেবিনে চলে যায়। দরজা খট করে খুলে নেহার কেবিনের মধ্যে প্রবেশ করে হঠাৎ শব্দ হয়। দরজার দিকে তাকায় নেহা। স্বাধীনকে আসতে দেখে তার মুখে নিচের অজান্তেই হাসির রেখা ফুটে ওঠে। তারপর নেহার কাছে এসে স্বাধীন বলতে লাগে, এসব কি ছিল? আপনি তো বলেছেন যে আপনার বাবা মৃত্যুবরণ করলেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। তো এইসব কি? অফিসের সবাইকে আমাদের বিয়ের সম্পর্কে জানানো, এইটা আপনি একদমই ঠিক করেননি। আমি জানি ঠিক করিনি। সবাইকে না জানালে হয়তো সবার সঙ্গে ডেট করতে পারতে, কথা বলতে পারতে। কিন্তু এখন তো আর তোমাকে কোনো মেয়ে তেমন একটা পাত্তা দেবে না, কারণ তুমি বিবাহিত, তাও আবার যে কেউ না, এই অফিসের এমডি। তাই সব মেয়ে তোমার কাছ থেকে দূরে দূরে থাকবে। এই জন্য সবাইকে বলেছি আমি। সবাইকে কি নিজের মতো মনে করেন? কথাটা বলেই স্বাধীন নেহার কেবিন থেকে চলে যায়। দেখতে দেখতে অফিসের সময় পার হয়ে যায়। স্বাধীন অফিস থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই একটা রিক্সা এসে স্বাধীনের সামনে দাঁড় করায়। স্বাধীন রিক্সাকে উঠতে যাবে, ঠিক তখনই মারিয়া রিক্সায় উঠে বসে। রিক্সাওয়ালা মামাকে যেতে বলে। ঠিক তখনই খপ করে স্বাধীন রিক্সায় উঠে বসেও অন্যদিকে পেছন থেকে গাড়িতে বসে থেকে সব কিছু দেখছিল নেহা। মামা, পার্কের দিকে চলেন তো। উত্তরা 2 নাম্বার সেক্টরের দিকে চলেন। আমি বলেছি না মামা, পার্কের দিকে চলেন, তো ওই দিকে চলেন। রিক্সাওয়ালা স্বাধীন আর মারিয়ার দিকে পেছন ফিরে তাকায়, তারপর তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, আমি বললাম না পার্কে চলেন, তো পার্কে চলেন। স্বাধীনের কথা শুনে মারিয়া আর কোনো কথা বলে না। অন্যদিকে তাদের পিছু পিছু যে নেহার গাড়ি আসছে সেদিকে তাদের কোনো খেয়াল নেই। তারপর পার্কের সামনে চলে যায়। রিক্সাওয়ালা মামাকে ভাড়া মিটিয়ে দিয়ে স্বাধীন নেহার হাত ধরে পার্কের দিকে নিয়ে যেতে লাগে। অন্যদিকে গাড়ির ভেতর থেকে বসে থেকে নেহা এই সকল দৃশ্য দেখে নিজের অজান্তেই কান্না করতে লাগে। সে কান্না করতে করতে সোজা গাড়ি চালিয়ে বাসায় চলে আসে। অন্যদিকে, দেখো মারিয়াম, তুমি অনেক ভালো একটা মেয়ে। তুমি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো। আমি ভালো করেই জানি তুমি আমাকে অনেক পছন্দ। আসলে স্যার অনেক ঝড়াঝড়ি করছিল, তাই নেহা ম্যামকে বিয়ে করেছি। আমাকে পাওনি তুমি, দেখো আমার থেকে ভালো কাউকে পাবে। তারপর স্বাধীন মারিয়াকে বোঝাতে লাগে। মারিয়া বুঝতে পারে যে হ্যাঁ, তার কপালে স্বাধীন লেখা ছিল না। তারপর মারিয়া স্বাধীন পার্কে বসে থেকে আড্ডা দিতে লাগে। সন্ধ্যা হয়ে যায়। মারিয়া তার বাসায় চলে যায়। স্বাধীন তার বাসায় চলে যায়। বাসায় গিয়ে সোজা তার রুমের দিকে অগ্রসর হয়। রুমের সামনে গিয়ে দেখে দরজা লাগানো। দরজায় নক করতেই নেহা এসে দরজা খুলে দেয়। নেহার দিকে তাকাতেই দেখে স্বাধীন। নেহার চোখ লাল হয়ে আছে, কান্না করেছে সেই স্বাধীন সেই দিকে কোনো ভ্রুক্ষেপ না দেখিয়ে ব্যাগটা টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বের হয়েও দেখে নেহা এখন বালিশের সঙ্গে মুখ গুজে কান্না করছে। স্বাধীন ভাবতে লাগে এই মেয়েটার আবার কি হলো। হঠাৎ নেহা উঠে স্বাধীনের কাছে এসে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, তুই আগে বললেই পারতি যে অন্য কাউকে ভালোবাসিস, তাহলে তোকে নিয়ে আর মিথ্যা ভালোবাসার স্বপ্ন দেখতাম না। মানে কি বলছেন এগুলো ম্যাম? দেখ, একদমই আমার কাছে ন্যাকামি করবি না। ঠিক তখনই বাইরে থেকে কাজের মেয়ে এসে ডেকে খাবার টেবিলে নেহার বাবাও অপেক্ষা করছে। এটা বলে নেহা সেখানে আর না দাঁড়িয়ে থেকে সোজা খাবার টেবিলে চলে যায়। স্বাধীন ও নেহার পিছু পিছু খাবার টেবিলে চলে যায়। খাবার খাচ্ছিল, ঠিক তখনই নেহার বমি পায়। খাবার টেবিল থেকে উঠে বেছে গিয়ে বমি করতে লাগে। নেহার বাবা বসে থেকে বলে, কিরে মা, কি হয়েছে তোর? হঠাৎ করে বমি করছিস কেন? ঠিক তখনই পাশ থেকে কাজের মেয়েটা হাসি মাখা কণ্ঠে নেহার বাবাকে উদ্দেশ্য করে বলে, স্যার বুঝছেন না, মিষ্টি খাওয়ান আপনি নানা হচ্ছেন।
কি সত্যি নেহা? কাজের মেয়েটা যা বললো সত্যি? নেহা তার বাবার কথা শুনে মাথা দিয়ে হ্যাঁ বোঝে। তারপর সেখানে আর না থেকে সোজা তার রুমে চলে যায়। স্বাধীন তো অবাক হয়ে যায়, কেমনি কি তখনই মনে পড়ে যায় বাসর রাতের কথা। নেহা অতিরিক্ত মাতাল হয়ে যাওয়া নেহাকে, থাক সেসব আপনারা সব শুনে এসেছেন। সেখানে আর না বসে থেকে হাসতে হাসতে স্বাধীন খাবার শেষ করে রুমে চলে যায়। রুমে গিয়ে নেহাকে দেখতে পায় না, নেহা দাঁড়িয়ে আছে। স্বাধীন বুঝে যায় যে সে নেহাকে এখন মেনে নেবে, তাই নেহার কাছে গিয়ে পেছন থেকে নেহাকে জড়িয়ে ধরে। আচমকা পেছন থেকে কেউ জড়িয়ে ধরায় নেহা চমকে ওঠে। পেছন ফিরে তাকিয়ে দেখে স্বাধীন। তো সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? কি বলছো এগুলো তুমি? তোর মাথা ঠিক আছে? আমি তোমার স্বামী, তোমাকে জড়িয়ে ধরবো না তো অন্য কাউকে জড়িয়ে ধরবো? কেন? অন্য কাউকে তো জড়িয়ে ধরবেই। যা মারিয়াকে গিয়ে জড়িয়ে ধর। স্বাধীন বোঝা যায় যে মারিয়াকে নিয়ে সে পার্কে গিয়েছিল, ওইটা নেহা দেখে ফেলেছিল। তাই নেহাকে উদ্দেশ্য করে স্বাধীন শুরু থেকে শেষ পর্যন্ত বলে। নেহা তার চোখের অশ্রু 2 হাত দিয়ে মুছে স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে। সরি। সরি? কেন বলছো? আই এম সরি। কথাটা বলেই নেহাকে পাজা করে তুলে নেয়। আরে কি করছো? ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো। যদি এখান থেকে পড়ে যাই তাহলে বাবুর সমস্যা হবে। আচ্ছা, তুই সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি আগে থেকে জানতে পেরেছিলে যে তোমার পেটে বেবি? জানতে পেরেছিলাম কিছুদিন আগেই। তাহলে আমাকে কেন বলনি? বলিনি, ভেবেছিলাম তোমাকে ভালোবেসে বলবো, কিন্তু তোমাকে যতই ভালোবাসার কথা বলতাম তুমি তো প্রতিনিয়ত আমাকে অপমান করতে। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। স্বাধীনের প্রশ্নে নেহা মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর স্বাধীন নেহাকে নিয়ে রুমে যায়, খাটে শুয়ে দিয়ে দুজন হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে। আজ এই পর্যন্তই। বাকি গল্প শোনার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।